ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত মেঘালয় রাজ্য আজ আমরা ঘুরতে যাব। পাহাড়, ঘন কুয়াশা, বৃষ্টিপাত, মেঘে আচ্ছন্ন পরিবেশ, এই সকল কিছুই রয়েছে আমাদের প্রিয় মেঘালয়ে। তাই একে মেঘের আলয় বা মেঘের বাসভূমি বলা হয়ে থাকে। মেঘালয়ে রয়েছে প্রচুর জলপ্রপাত, তাই একে ল্যান্ড অফ ওয়াটারফলও বলা হয়ে থাকে। সারা বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত জায়গা এই মেঘালয়। চলুন মেঘালয়ের 5 নাইট 6 ডেজের একটি ছোট্ট ট্যুর আইটিনারি শেয়ার করি আপনাদের সাথে। আমি এখন আছি হাওড়া স্টেশনে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেঘালয়ের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে বিকেল 4:05 আমাদের ট্রেন রয়েছে 12345 সরাইঘাট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে গৌহাটি পর্যন্ত যাবে। সেই ট্রেনেই ট্রাভেল করব আমরা। এখন যদিও সময়ের অনেকটা আগে চলে এসেছি, আমরা এখন হাওড়া স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। সরাইঘাট এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া 520 টাকা করে জনপ্রতি, এসি ইকোনমি ক্লাসের ভাড়া 1270 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 1365 টাকা করে জনপ্রতি, এসি 2 টায়ারের ভাড়া 1940 টাকা করে জনপ্রতি এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 3275 টাকা করে জনপ্রতি। এছাড়াও এই রুটে উইকলি আরও কিছু স্পেশাল ট্রেন চলে থাকে। সেই ট্রেনের ইনফরমেশন আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হাওড়া থেকে গৌহাটি পৌঁছতে অ্যাপ্রক্সিমেটলি সময় লাগার কথা 18 ঘন্টা মতো। ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে চলে আসলাম। আগে থেকে ঠিক করে রাখা গাড়ি আমাদের জন্য অলরেডি ওয়েট করছিল। এখানে বেশ বড় পার্কিং রয়েছে। শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি সমস্ত কিছুই আপনারা আলাদা করে বুক করতে পারবেন, তবে আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। পাশেই ফুড কোর্ট থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম, তবে আপনারা চাইলে রাস্তাতেও সেরে নিতে পারেন। শিলং পৌঁছানোর জন্য নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো শিলং ডোমেস্টিক এয়ারপোর্ট। যারা গৌহাটি স্টেশন থেকে নিজেরা গাড়ি বুক করে যেতে চাইছেন তারা কিন্তু শিলং পর্যন্ত যেতেই পারেন। ছোট গাড়ির ভাড়া ওই অ্যাপ্রক্সিমেটলি 2000 মতো নেয়, আর বড় গাড়ির ভাড়া 3000 রিজার্ভ গাড়ির। আর এখান থেকে কিন্তু শেয়ার গাড়িরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে পার হেড 300 টাকা করে নেয়। আমাদের গাড়ি ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। আজকের আমাদের গন্তব্য শিলংয়ের পুলিশ বাজার। ওখানেই রাতে স্টে করব আমরা, তবে তার আগে বেশ কিছু সাইট সিন করব। গৌহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 98 কিলোমিটার মতো। গুগল ম্যাপ অনুসারে সময় লাগার কথা 2.5 থেকে 3 ঘন্টা, তবে সময় বেশ খানিকটা বেশি লাগবে, কারণ পাহাড়ি রাস্তা। এছাড়া বিভিন্ন জায়গায় দাঁড়াবো, খাওয়া দাওয়া করব, গল্পগুজব করব, সাইট সিন দেখব, তারপর পৌঁছবো। এছাড়া আপনারা চাইলে গুয়াহাটি থেকে শিলং বাসে করেও পৌঁছাতে পারেন। আজকের আমাদের প্রথম সাইট সিন উমিয়াম লেক। দারুণ সুন্দর এই লেকটা, চলুন দেখে নিই। উমিয়াম লেকের ভেতরে এন্টার করে গেছি। এখানে এন্টার করতে গেলে কিন্তু এন্ট্রি ফি আছে পার হেড 50 টাকা করে, আর আমরা যেহেতু 4 হুইলার নিয়ে এসেছি তার জন্য 50 টাকা নিয়েছে। এই উমিয়াম লেকটাকে ঘিরে একটা পিকনিক স্পটের মতো তৈরি হয়েছে। এখানে লোকালরা পিকনিক করে, মজা করে। আপনারাও আপনাদের মতো এনজয় করতে পারেন। এখানে রয়েছে বোটিংয়ের সুবন্দোবস্ত, তবে আমরা যখন গিয়েছিলাম সেই সময় বোটিংটা বন্ধ ছিল। দুভাবে বোটিং করতে পারেন, সম্পূর্ণ বোট রিজার্ভ করেও বোটিং করতে পারেন, আবার শেয়ারেও বোটিং করতে পারেন। সম্পূর্ণ বোট রিজার্ভ করতে খরচা পড়ে 1500 টাকা। এখানে কিন্তু লোকাল ড্রেসও ভাড়া পাওয়া যায়, আপনারা পরে ছবি তুলতে পারেন। এটা একটা লাইফ টাইম মেমোরি। এই উমিয়াম লেককে বড়াপানি লেকও বলা হয়ে থাকে। উমিয়াম নদীর ওপর বাঁধ দিয়ে এই লেক সৃষ্টি করা হয়েছিল জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য। নর্থ ইস্টের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র এটি। যাওয়ার পথে চোখে পড়ল রাস্তার দুধারে বেশ অনেকগুলি দোকান, যেখানে থরে থরে আনারস সাজানো রয়েছে। ড্রাইভার দাদার সাথে কথা বলে জানতে পারলাম এখানে আনারস চাষ হয় প্রচুর, তাই আমরাও থেমে আনারস কিনে নিলাম এবং চেখে দেখলাম, বেশ মিষ্টি ছিল। এখানে আপনারা বিভিন্ন ধরনের আচার, শাকসবজি, ফলমূল সমস্ত কিছুই পাবেন কম দামে, এবং এগুলো সম্পূর্ণ অর্গানিক। সেই লেভেলের খেতে, একদম রসগোল্লার মতো মিষ্টি, হেভি হেভি। আপনারা মেঘালয়ে ঘুরতে আসলে অবশ্যই আনারস ট্রাই করবেন, হেভি খেতে। আমাদের এর পরের গন্তব্য ডন বস্কো মিউজিয়াম।
এখন এসেছি ডন বস্কো মিউজিয়ামে। এটা নর্থ ইস্টের সবচেয়ে বড় মিউজিয়াম বলা হয়ে থাকে। আমাদের যেরকম মিউজিয়াম রয়েছে সেরকমই মিউজিয়াম। পার হেড 100 টাকা করে টিকিট রয়েছে এবং ক্যামেরার জন্য হচ্ছে 100 টাকা করে দিতে হয়। সেটা কিন্তু টিকিট কাউন্টার থেকে হয় না, সেটা ভেতরে গিয়ে আপনাকে আলাদা করে পাস বানাতে হবে। আমাদের নর্থ ইস্টকে রিপ্রেজেন্ট করে যে 7টা স্টেট, সেই 7টা স্টেটের বিভিন্ন ধরনের কালচারকে রেপ্লিকার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। তাদের জীবনযাত্রা, তাদের সাজ পোশাক, আসবাবপত্র, সমস্ত কিছু, ধীরে ধীরে তারা কিভাবে উন্নতির পথে এগোচ্ছে, সমস্ত কিছুকে এখানে ভীষণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভীষণ ভালো লেগেছে আমার। এবং এনাদের যে কুটির শিল্পগুলো যেগুলো এখনও বেঁচে রয়েছে এবং প্রতিনিয়ত তাদেরকে বাঁচিয়ে রাখার একটা লড়াই চলছে, সেই সমস্ত জিনিস এখানে রয়েছে। এই ডন বস্কো মিউজিয়ামের ওপরে যে স্কাইওয়াকটা রয়েছে সেখানে গেলে ফটো তুলতে একটু অসুবিধা হতে পারে, কারণ চারিদিকটা ঘেরা সেফটির জন্য। তবে দারুণ সুন্দর ভিউ পাবেন আপনারা। কতটাই সুন্দর ভিউকে মুঠোফোনে বন্দি করে আনতে পারবেন তা জানি না, তবে দু চোখে দারুণভাবে বন্দি করে আনতে পারবেন। খুব সুন্দর লাগবে। ওয়ার্ডস লেকটা শিলং শহরের একেবারে মধ্যেই অবস্থিত, তাই যাওয়ার পথে আপনারা ঘুরে দেখতে পারেন। আবার পরের দিন সাইট সিন শুরু করার আগেও দেখে নিতে পারেন। আপনারা সেই অনুযায়ী গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। প্রত্যেক মঙ্গলবার এই ওয়ার্ডস লেক বন্ধ থাকে এবং কোন সময় খোলে তার টাইমিং আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে কিন্তু ঢোকার জন্য আলাদা করে টিকিট প্রয়োজন হয়। রাস্তায় যাওয়ার পথে একটা বেশ বড় মাপের চার্চও চোখে পড়ল। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করায় বললেন এটিও এখানের একটি দর্শনীয় স্থান। আমরা তো সময়ের অভাবে দেখতে পারিনি, তবে আপনাদের কাছে সময় থাকলে আপনারা ঘুরে দেখতে পারেন এই চার্চটি। এছাড়াও বেশ আরও অনেকগুলি জায়গা রয়েছে শিলংয়ে ঘুরে দেখার মতো। হোটেলে আমরা চেক ইন করে গিয়েছি আসুন রুমে। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য রেনবো। এই হোটেলটা একেবারে পুলিশ বাজারে অবস্থিত। মানে আপনারা যদি শিলংয়ে থাকেন তাহলে কিন্তু এই পুলিশ বাজারের আশেপাশেই হোটেল নেওয়ার চেষ্টা করবেন, কারণ পুলিশ বাজারটা হচ্ছে একদম জমজমাট একটা জায়গা। যেরকম প্রত্যেকটা পাহাড়ি জায়গায় মেল রোড বা মল রোড হয়ে থাকে যেটা একদম জমজমাট হয়, এটাও সেরকম। এখানেও সেই রকমই পুলিশ বাজারের সামনে আশেপাশে যে হোটেল রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমাদের হোটেলটা একদম পুলিশ বাজারেই। যাই হোক, আমরা এইমাত্র চেক ইন করলাম, ফর্মালিটিস করে ওপরে আসলাম। এটা হলো আমাদের রুম। রুমটা কিন্তু ভীষণ সুন্দর, একদম উডেন ফিনিশ। একটু দেখাই আপনাদেরকে। আইডি কার্ড অবশ্যই ক্যারি করবেন, আইডি কার্ড না নিয়ে একদমই আসবেন না। পুলিশ বাজারের ভেতরে একটু স্ট্যান্ডার্ড লেভেলের হোটেল নিতে গেলে মোটামুটি আপনাদের খরচা পড়তে পারে 1800 থেকে 3000 টাকার মধ্যে। সমস্ত ভাড়ায় সিজন অনুযায়ী বাড়েও কমে। পুলিশ বাজার থেকে একটু দূরে যদি হোটেল নেন তাহলে হোটেলের ভাড়া একটু কমে পেতে পারেন। সন্ধ্যের আগে আগে হোটেলে চেকিং করে গেলে একটু রেস্ট নিন, হাত মুখ ধুয়ে তারপর বেরিয়ে পড়ুন পুলিশ বাজারটা এক্সপ্লোর করতে। লোকাল ফুড, লোকাল দোকান, লোকাল কেনাকাটা সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে। বেশ জমজমাট এই জায়গাটা। আমরা এখানেই ঘোরাঘুরি করলাম, স্ন্যাক্স এনজয় করলাম এবং ডিনারটাও এনজয় করলাম। খাবারের দাম কিন্তু অন্য 5টা পাহাড়ি শহরের মতো বেশ এক্সপেন্সিভ। মেঘালয় সিরিজের সমস্ত ডিটেল ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে। ভিডিওগুলো ডিটেলে দেখতে চাইলে আই বাটনে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, আপনারা চেক করতে পারেন। মেঘালয় যাওয়ার আদর্শ সময় প্রায় সারা বছরই, তবে বর্ষাকালে ওয়াটারফলগুলো বেশি জলে পরিপুষ্ট থাকে। এছাড়া ডাউকি নদীকে যদি স্বচ্ছ কাচের মতো দেখতে চান তাহলে শীতকালটা বেছে নিতে পারেন। শীতকাল মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন, কারণ কাল সকাল বেরোতে হবে নতুন গন্তব্যের উদ্দেশ্যে। যারা কম খরচে মেঘালয় ট্যুর করতে চাইছেন তাদের জন্য অপশান রয়েছে বাসে ঘোরার অপশান। বাস যা মেঘালয় ট্যুরিজমের তরফ থেকে চালানো হয়, মেঘালয় ট্যুরিজম বা এমটিডিসি। এনাদের অফিস রয়েছে শিলংয়ের কাছে। শিলংয়ের পুলিশ বাজার থেকে প্রায় 5-7 মিনিট হেঁটে এনাদের অফিসে যেতে হবে। বিভিন্ন জায়গায় ট্যুর করিয়ে থাকে ওনারা। শিলং, চেরাপুঞ্জি, ডাউকি, বিভিন্ন জায়গার সমস্ত জায়গায় ঘোরার ডিটেল আমি স্ক্রিনে দিয়ে দিলাম, খরচা সহ। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। আপনাদের যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট না থাকে তাহলে আপনারা রাস্তাতেও ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। আজ আমাদের গন্তব্য চেরাপুঞ্জি। তবে চেরাপুঞ্জি পৌঁছানোর আগে রাস্তায় আমরা বেশ কিছু সাইট সিন দেখতে দেখতে যাব। প্রথমেই আমরা একটা চা বাগান দেখে নেব। এরপর আমরা এয়ারফোর্স মিউজিয়াম দেখেছিলাম।
তবে এই জায়গার ভিডিওগ্রাফি একদম বারণ, তাই আমরা শেয়ার করতে পারলাম না। আপনারা গেলে স্বচোখে দেখে নেবেন। এরপর আমরা চলে গেলাম এলিফ্যান্ট ফলস দেখতে, যা এয়ারফোর্স মিউজিয়াম থেকে খুবই কাছে অবস্থিত। ফলসে ঢোকার আগেই বাইরে রয়েছে বেশ কিছু দোকান, যার জিনিসপত্রগুলো বেশ আকর্ষণীয়। টুকটাক সুভিনিয়ার আপনারা কিনে নিতে পারেন। ফলসে যাওয়ার জন্য টিকিট রয়েছে পার পার্সন 100 টাকা করে। বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে ফলস দেখার জন্য। পায়ে প্রবলেম থাকলে প্রথম ধাপটা দেখে তারপর আর নাও যেতে পারেন। বসার জায়গাও রয়েছে এখানে, তবে নিচ পর্যন্ত পৌঁছতে পারলে বেশ ভালো লাগবে। 3টে ধাপে এই ফলসটা অবস্থিত, বেশ সুন্দর। এর পরের গন্তব্য একটা ভিউ পয়েন্ট, চলুন দেখে নিই। এখন আসলাম হচ্ছে মাওকোডক ডিমপিপ ভ্যালি ভিউ পয়েন্টে। এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু জিপ লাইনেরও ব্যবস্থা আছে। কত টাকা করে কি টিকিট দেখি খোঁজ নিই। এখানে দোকানপাটও আছে ছোট ছোট দেখতে পাচ্ছি। বেসিক্যালি রাস্তার ধারে একটা ভিউ পয়েন্ট, মানে ভ্যালি ভিউ দেখতে পাবেন, বেশ সুন্দর। এই জিপ লাইনে খোঁজ নিলাম কত টাকা করে পার হেড নেওয়া হয়, বললো 1500 টাকা করে। অনেকটা বড় জিপ লাইন। পাহাড় আর ঝর্ণা মানেই বেশ খানিকটা সিঁড়ি দিয়ে ওঠানামা করা, তাই প্রত্যেকটা জায়গাতেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। এরপরে আমরা চলে গেলাম নেক্সট গন্তব্যের দিকে। এখন যেখানে এসছি, আমাদের যে আইটিনারি রয়েছে সেখানে লেখা রয়েছে এটা হচ্ছে গ্রিন ভ্যালি লেক আর গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টও। তবে এখানে এসে টিকিটটা যখন কাটলাম তখন দেখলাম টাইনগাম মাসি ভিউ পয়েন্ট, 20 টাকা করে টিকিট। ওপরে যাবো, চলুন। গ্রিন ভ্যালি লেকটা দারুণ সুন্দর, যদিও রাস্তা থেকে বোঝা যায় না যে ওপরটা কতটা সুন্দর। বেশ কতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠলে লেক দেখতে পারবেন, এবং তার থেকেও আরও কিছুটা ওপরে গেলে দারুণ সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন আপনারা। চেরাপুঞ্জি পৌঁছানোর আগেই লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তাই রাস্তাতে একটি রোড সাইড ধাবাতে বা একটি ভালো মানের রেস্টুরেন্টই বলতে পারেন, সেখানে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। তবে আপনারা লাঞ্চের জন্য গাড়ির ড্রাইভার দাদার উপরেই ভরসা করতে পারেন। ওনারা ভালো বলতে পারবে কোথায় ভালো খাবার পাওয়া যাবে। আমরাও ঠিক সেরকমটাই করেছিলাম এবং খাবারের কোয়ালিটি ছিল ভীষণ ভালো। তবে মেঘালয় ট্রিপে কিন্তু এইটুকুনি আপনারা ফিল করতে পারবেন যে খাবার প্রচণ্ড এক্সপেন্সিভ। এরপর আমরা চলে গেলাম গার্ডেন অফ কেভস বলে একটি সাইট সিন করতে। গার্ডেন অফ কেভসে এসেছি। 100 টাকা করে পার হেড টিকিট, আর গাড়ির জন্য 20 রুপিস নিল। ক্যামেরা দিয়ে ভিডিও করলে পার ডিভাইস 100 টাকা করে এক্সট্রা লাগবে। এই পিকচারটাতে দেখুন, এখানে টোটাল 12টা স্পট আছে। 12টা স্পটের কিন্তু ছবি দেওয়া আছে। এইগুলোই কিন্তু এই গার্ডেন অফ কেভসের ভেতরে আছে। আর বাইরে কিন্তু টুকটাক খাবারের দোকান পেয়ে যাবেন। লোকাল অনেক কিছু ফল বিক্রি হচ্ছে দেখুন। এই গার্ডেন অফ কেভস আজকের দিনে সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম। এই জায়গাটা ঘুরতে আপনাদের বেশ অনেকটা এনার্জি লাগবে এবং বেশ অনেকটা সময়ও লাগবে। সম্পূর্ণ মেঘালয় ট্যুরে প্রচুর হাঁটা রয়েছে, এই জায়গাটাও তার অন্যথা নয়। এখানে বাঁশের লাঠি পাওয়া যায়, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এক্সট্রা সাপোর্টের জন্য। সম্পূর্ণ জায়গাটাই বেশ রোমাঞ্চকর। কোনো জায়গায় আপনি গুহার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন অন্ধকারের মধ্যে দিয়ে, স্যাঁতস্যাঁতে জায়গা, তবে লাইটের ব্যবস্থা রয়েছে। আবার কোনো জায়গায় পাথরের গা চুইয়ে জল পড়ছে আপনার গায়ে, সেটা দেখছেন আপনি। আবার কোথাও দারুণ সুন্দর ওয়াটারফলের ব্যবস্থা রয়েছে। এই সমস্ত কিছু অভিজ্ঞতাই আপনার কাছে নতুন হবে, এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ভীষণ অন্যরকম এই জায়গাটা, বেশ ভালো লাগবে। 12টা স্পট ঘোরার জন্য অনেকটা রাস্তা আপনাদেরকে পায়ে হেঁটে দেখতে হবে। বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন আপনারা। কখনো উঠবেন, আবার কখনো পাহাড়ি পথ বেয়ে নেমে যাবেন। লোকাল ড্রেস ভাড়া পাওয়া যায়। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে কোনো বন্য প্রাণীর দেখাও মিলতে পারে। আমরা পেয়েছিলাম একটি জায়ান্ট স্কুইরেলের দেখা। এরপরে আমরা চলে গেলাম ওয়াকাবা ওয়াটারফলসের সামনে। এর ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে পার হেড 20 টাকা করে, এবং এই ওয়াটারফলটি আপনাদেরকে দূর থেকেই দেখতে হবে, খুব সুন্দর লাগে দেখতে। এরপরে আমাদের আজকের লাস্ট স্পটে পৌঁছে গেলাম, নকালিকাই ওয়াটারফলসের সামনে পৌঁছে গেছি। এখানে কিন্তু এন্ট্রি ফি নিল পার হেড 50 টাকা করে। জেন্টস এবং লেডিসদের জন্য ওয়াশরুম আছে। চেরাপুঞ্জিতে আমরা যেই হোটেলে ছিলাম সেখান থেকে খুব কাছেই অবস্থিত এই নকালিকায় ওয়াটারফলটি। এখান থেকে সানসেটটা দারুণ লাগে দেখতে। আমরা বেশ অনেকক্ষণ সানসেটটা দেখলাম। তবে এই জায়গাকে ঘিরে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে, যা খুবই মনকে ভারাক্রান্ত করে দেয়। ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মেঘালয় হলো ওয়াটারফলের দেশ বা ঝর্ণার দেশ,
তাই এখানে রয়েছে প্রচুর ওয়াটারফল। সমস্ত ওয়াটারফলগুলোই দারুণ সুন্দর দেখতে। এই নওকালিকায় ওয়াটারফলও তার মধ্যে অন্যতম। চাইলে এখানে আপনারা ট্রেক করেও যেতে পারেন। এরপর আমরা আমাদের আগে থেকে ঠিক করে রাখা হোটেলে চেক ইন করলাম। শিলংয়ের থেকে চেরাপুঞ্জি আরও বেশি এক্সপেন্সিভ। এখানে হোটেলের ভাড়া মোটামুটি 2 থেকে 3 হাজারের মধ্যে একটু ঠিকঠাক রেঞ্জের হোটেল আপনারা পেয়ে যাবেন। আর খাওয়ার দাওয়ারও কিন্তু বেশ এক্সপেন্সিভ। আমরা যে হোটেলে ছিলাম ওনাদের ইনহাউস ডাইনিং ছিল, আমরা ওখান থেকেই ডিনার অর্ডার করে খেয়েছিলাম। ছোট্ট একটি মার্কেট রয়েছে, সেই মার্কেট প্লেসে আপনারা আলাদা করে খাবার দাবার খেতেও পারেন। তবে বেশি জমজমাট ছিল না, জায়গাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। নেক্সট ডে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা সেরে আমরা বেরিয়ে পড়লাম ডবল ডেকার রুট ব্রিজের উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, চেরাপুঞ্জিতে আমরা 2 রাত 3 দিন স্টে করব, তাই এই দিন লাগেজপত্র হোটেলে রেখেই আমরা বেরোলাম আমাদের সাইট সিন করার জন্য। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, ডবল ডেকার রুট ব্রিজের এই ট্রেকটা বেশ কঠিন একটা ট্রেক, বেশ অনেকক্ষণ সময় লাগে। তাই প্রিকশন হিসেবে জলের বোতল, প্রয়োজনীয় ওষুধপত্র, টুকটাক শুকনো খাওয়ার, টুপি, সানগ্লাস এবং লাঠি আর ভালো জুতো এগুলো সঙ্গে রাখুন। হাঁটার সময় বেশ গরম লাগে, তাই বেশি মোটা জ্যাকেট বা সোয়েটার সঙ্গে রাখার কোনো প্রয়োজন নেই। 2-একটা হেলথ ড্রিঙ্কস রাখতে পারেন সঙ্গে, যা আপনাকে এনার্জি দেবে মাঝে মাঝেই। এখানে প্রায় 3.5 থেকে 4 হাজার সিঁড়ি রয়েছে এবং তারপরেও যে ট্রেকটা রয়েছে সেটাও বেশ দুর্গম। তাই যাদের পায়ে জোর আছে এবং যারা ট্রেক করে অভ্যস্ত তারাই এই ট্রেকটা করার সাহস দেখান, অন্তত আমার তাই মনে হয়। তবে এই সম্পূর্ণ ট্রেকটা করার সময় রাস্তায় মাঝখানে মাঝখানে বসার জায়গা পাবেন, তাই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। টুকটাক বেশ অনেকগুলো দোকানও রয়েছে, তবে দোকানে জিনিসপত্রের দাম বেশ অনেকটা বেশি। এই সম্পূর্ণ ট্রেকিংয়ের পথে বেশ অনেকগুলো হোমস্টেও রয়েছে। যারা এখানে থাকতে চাইছেন তারাও থাকতে পারেন, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লাগেজ আপনারা ক্যারি করবেন সেটা কিন্তু আপনাদেরকেই নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে। গাড়ি থেকে নামার পরেই লোকাল কিছু লোক বা ছেলে পেলে আপনাদেরকে ঘিরে ধরবে। ফোর্স করা হবে যে গাইড ছাড়া আপনারা এই ট্রেকটা করতে পারবেন না, তাই গাইড নিন। এবং ওরা একটা ফিক্সড রেট বলে, যেখান থেকে বার্গেনিং করে টাকা কমানোটা খুব একটা ইজি ব্যাপার নয়। তবে আমরা এই সম্পূর্ণ ট্রেকটা গাইড ছাড়াই করেছিলাম, আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আপনারাও চাইলে গাইড ছাড়াই করতে পারেন। লোকাল লোক যে মাঝখানে মাঝখানে দোকান টোকান রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দেয়, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবে নিচ পর্যন্ত নেমে যাওয়ার পর যদি ওঠার ক্ষমতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওরা তুলে নিয়ে আসবে, ওদের কাছে ব্যবস্থা থাকে আর কি। তাতে কিন্তু বেশ অনেকগুলো টাকা ওরা নিয়ে থাকে, প্রায় 8-10 হাজার টাকা মতোও নিয়ে থাকে। আপনি কতটা হেলদি তার উপরে ডিপেন্ড করবে ওরা আপনার কাছে কত টাকা চার্জ করবে, তাই বুঝে সুঝে নিচে যাবেন। ভিডিওর প্রথমেই এতগুলো ভয়ানক কথা বলে দিলাম, এবার আসি প্রাকৃতিক সৌন্দর্যের কথায়, যেটা দেখার জন্য এই কষ্টকর ট্রেকটাকে আমরা করব। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, বেশ ভালো লাগবে এই সম্পূর্ণ ট্রেকটা করতে আপনাদের। আর যারা ট্রেক করতে পছন্দ করেন তারা আলটিমেটলি ট্রেক করে যে জায়গাগুলোতে পৌঁছবেন সেই জায়গাগুলো দেখলে আপনাদের মাথা পাগল হয়ে যাবে। এই জায়গাগুলো দেখার জন্যই এই ট্রেকটা আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে। প্রচুর পাখির ডাক শুনবেন, পাহাড়ের নিস্তব্ধতাকে ফিল করতে পারবেন, বেশ ভালো লাগবে। প্রথমে পড়বে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, তারপরে পাবেন একটি ন্যাচারাল সুইমিং পুল যেটার জলটা একদম নীল, দারুণ লাগবে। তারপরে পড়বে ডাবল ডেকার রুট ব্রিজ এবং তার থেকে আরও এগিয়ে গেলে পড়বে ব্লু লেগুন। তবে ব্লু লেগুন এবং রেনবো ওয়াটারফলে আমরা যাইনি, তাই কোনটা আগে কোনটা পরে আমাদের সঠিক আইডিয়া নেই। যারা গেছেন তারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই ডবল ডেকার রুট ব্রিজের এই ট্রেকটা নিয়ে আমাদের ডিটেল ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, আই বাটনে এবং ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, যারা দেখতে ইচ্ছুক তারা দেখতে পারেন। তবে এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজ এবং ডবল ডেকার রুট ব্রিজে ঢোকার আগে আপনাদেরকে এন্ট্রি ফি দিতে হবে, খুব সামান্য এন্ট্রি ফি। ডাবল ডেকার রুট ব্রিজ প্রত্যেক রবিবার করে বন্ধ থাকে, তাই ট্যুর প্ল্যান করার সময় এটা একটু মাথায় রাখবেন। এই দিন সম্পূর্ণ ট্রেকটা কমপ্লিট করতে আমাদের বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই চেরাপুঞ্জি ফেরার পথে একটা রেস্টুরেন্টে ঢুকলাম
লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সমস্ত কিছু একসাথে করব বলে। এত লম্বা একটা ট্রেক করে আমাদের শরীরের অবস্থা ছিল প্রচণ্ড খারাপ, তাই ওই একটা মিল নিয়েই আমরা রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছিলাম এবং একেবারে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। তবে এই সম্পূর্ণ ট্রেকটা করার পরে কিন্তু আমাদের পায়ে হাত পায়ে বেশ ভালো ব্যথা ছিল পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেলাম এবং লাগেজপত্র নিয়ে চেক আউট করলাম চেরাপুঞ্জিকে টাটা জানিয়ে। চলে গেলাম চেরাপুঞ্জির কাছেই রয়েছে মৌসুমাই কেভ বলে একটি সাইট সিন করতে। এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগবে আপনাদের। আমাদের ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি আমরা এই জায়গাটাকে। এখানে ঢোকার জন্য টিকিট রয়েছে 30 টাকা করে। বেশ ভালো, মানে এত এনজয় করেছি আমরা জায়গাটাকে, আপনাদের ভীষণ ভালো লাগবে। ন্যাচারালি এই গুহাটা তৈরি হয়েছে এবং এর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বেশ রোমাঞ্চ ফিল করবেন। খুব উপভোগ করার মতো একটা জায়গা। বাইরে বেশ কিছু দোকানও রয়েছে, টুকটাক কেনাকাটাও করতে পারবেন। আর এই সম্পূর্ণ জায়গাটা ঘুরতে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো সময় লাগবে। তবে এই গুহাটা যেহেতু ন্যাচারালি তৈরি হয়েছে, এর ভেতরে বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো বেশ সরু, তাই খুব হেলদি মানুষ বা যাদের একটু ওঠানামা করতে পায়ের সমস্যা রয়েছে বা কোনো প্রবলেম আছে, তারা না যাওয়াই ভালো। কারণ ভেতরে বেশ কিছু মানে উঁচু নিচু জায়গা রয়েছে যেখানে এবড়ো খেবড়ো জায়গার মধ্যে দিয়ে আপনাদেরকে পা ফেলে ফেলে পাস হতে হবে। এরপর দেখতে গেলাম মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গা 7 সিস্টার ওয়াটারফল। এই 7টা ওয়াটারফল নর্থ ইস্টের 7টা স্টেটকে রিপ্রেজেন্ট করে। তবে আমাদের কপাল খারাপ, তাই আমরা কিন্তু এই ওয়াটারফলটা দেখতে পাইনি, কারণ এই সময় ওয়াটারফল একদমই শুকনো ছিল, তাই জল ছিল না। তবে যখন জল পড়ে তখন এই জায়গাটা মায়াবী রূপ ধারণ করে। আমি খুব ছোটবেলায় একবার গিয়েছিলাম, তখন দেখেছিলাম। বর্ষাকালে মেঘালয় ট্রিপ করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এই সময় সমস্ত ওয়াটারফলগুলো একদম জলে পরিপুষ্ট থাকে। এরপর চলে গেলাম থাঙ্গারাং পার্ক বলে একটা পার্ক দেখতে। টিকিট 20 টাকা করে জনপ্রতি। পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো এবং পার্কের একদম শেষ মাথা থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। এই পার্কটা প্রত্যেক বুধবার করে বন্ধ থাকে। আপনারা রাস্তায় যাওয়ার পথে কাইনরাম ওয়াটারফল বলে একটা ওয়াটারফল আছে, চাইলে এটি দেখে নিতে পারেন। খুব সুন্দর ওয়াটারফলটা। 7 সিস্টার ওয়াটারফলের যে জলগুলো পড়ে সেটা একদম কাছ থেকে দেখার একটি উপায় হলো ইকো পার্ক বলে একটা পার্ক রয়েছে। আমাদের সময় তো জল ছিল না, তাই আর আমরা ইকো পার্কে ঢুকিনি। তবে আপনারা যদি এমন সময় যান যখন জল থাকবে ওয়াটারফলে, তখন ওখানে যেতে পারেন। এরপর আমরা আমাদের ড্রাইভার দাদার সাজেশনে একটা জায়গায় লাঞ্চ করতে আসলাম। অ্যাজ ইউজুয়াল বেশ কস্টলি, তবে খাবার দাবার বেশ ভালো ছিল। মেঘালয়ের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো প্রত্যেকটা হোটেলেই দুপুরবেলায় ভাত পাওয়া যাচ্ছিল। বাঙালি হিসেবে ভাতের প্রতি একটা দুর্বলতা আমাদের থেকেই যায়, তো ভাত খেতে পারাটা একটা বেশ ভালো দিক আমার মনে হয়েছে। লাঞ্চ সেরে আমাদের একটা লম্বা জার্নি রয়েছে। চেরাপুঞ্জি থেকে মাউলিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো আমরা। বেশ অনেকক্ষণ সময় লাগবে এই জার্নিটা করতে। তবে মাউলিলংয়ে ঢোকার আগে রিওয়াই ভিলেজে আমরা একবার দাঁড়াবো। এখানে রয়েছে একটি লিভিং রুট ব্রিজ, যেটা দেখার জন্য একটা ছোট্ট 4-5 মিনিটের ট্রেক করতে হবে আমাদেরকে। ডবল ডেকার রুট ব্রিজ পর্যন্ত যাওয়া সবার পক্ষে সম্ভব নয়, তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে এই লিভিং রুট ব্রিজ বেস্ট। এখানে টিকিট রয়েছে পার হেড 40 টাকা করে। এর ওপরে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। একটা ডবল ডেকার রুট ব্রিজের ফিল দেবে আপনাকে, বেশ ভালো লাগবে জায়গাটা আপনাদের। আর মোটামুটি সব বয়সের মানুষই এই ছোট্ট ট্রেকটা করতে পারবেন। আজকে আমরা নাইট স্টে করবো মাউলিলংয়ে। মাউলিলংয়ে ঢোকার জন্য 100 টাকা করে দিতে হয়েছে পার গাড়ি, পার হেড নয়। মাউলিলংয়েই নাইট স্টে করবো। গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। যদিও গ্রামটা সম্পূর্ণ আমরা ঘুরে দেখব পরের দিন, কারণ আমরা মাউলিলংয়ে গিয়ে পৌঁছেছিলাম রবিবার। মাউলিলংয়ের যে সমস্ত দোকানপাট রয়েছে তার বেশিরভাগই বন্ধ থাকে। মাউলিলংকে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ বলা হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট গ্রাম, যেখানে লোকেরাও বেশ মিশুখে। একটি ছোট্ট চার্চ রয়েছে, তবে চার্চটি বন্ধ ছিল। চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো ভীষণ সুন্দর ছবির মতো একটা গ্রাম। আমরা যে হোমস্টেটাতে ছিলাম, হোমস্টেটা খুব সাধারণ সাদামাটা হোমস্টে। এই হোমস্টের সাথে লাগোয়া একটি গাছবাড়ি ছিল, তবে এই গাছবাড়িতে থাকা যায় না। ওপর থেকে একটা ওয়াচ টাওয়ারের মতো বেশ অনেকটা বাঁশের সাঁকো মতো করা রয়েছে, ওপরে উঠতে হবে। ওপর থেকে দেখতে ভয়ানক সুন্দর লাগে গ্রামটা।
তবে এটা কিন্তু হোমস্টের সাথে কমপ্লিমেন্টারি নয়, এটাতে ওঠার জন্য আলাদা করে টাকা দিতে হয়। আমরা টাকা পে করে ওপরে উঠেছিলাম স্পেশাল রিকোয়েস্ট করে, কারণ রবিবার এটা বন্ধ থাকে। আমাদের যেহেতু পরের দিন ভোর ভোর বেরিয়ে আসা, তাই আমরা রিকোয়েস্ট করি যে আজকে রাত্রিরেই আমাদেরকে যাতে ঘুরতে দেওয়া হয়, ওই সন্ধে নামার আগে আগে আমরা ওই ওয়াচ টাওয়ারটার ওপর উঠতে পারি। মাউলিলংয়ে একটি ছোট্ট মার্কেট রয়েছে। যদিও মার্কেট প্লেসের সমস্ত দোকানই রবিবার থাকার দরুন বন্ধ ছিল, তাও একটা দোকান আমরা খোলা পেয়েছিলাম, সেখানে টুকটাক স্ন্যাক্স খাই এবং আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন ওনার সাজেশনে একজনের বাড়িতে আমরা ডিনারটা সারি, সামান্য কিছু পয়সার বিনিময়ে। তবে ডিনারটা প্রচণ্ডই টেস্টি ছিল। পরদিন সকালে উঠে আমরা চেক আউট করি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আজ এখানে পাওয়া যাবে না, ওনারা ব্রেকফাস্ট প্রোভাইড করে না, ব্রেকফাস্ট আমরা রাস্তায় করব। আমাদের আজকের গন্তব্য, এই ট্রিপটা যেই কারণে আমরা মার্চ মাসে করেছিলাম সেই জায়গার উদ্দেশ্যে, মানে ডাউকি রিভারের উদ্দেশ্যে, যা এশিয়ার ক্লিনেস্ট রিভার। এখান থেকে বাংলাদেশের বর্ডারটাও দেখতে পারবেন আপনারা। রাস্তায় যাওয়ার পথে বরহিল নামে একটা ওয়াটারফল চোখে পড়ল, নেমে সেটা দেখে নিলাম। লোকমুখে প্রচলিত ডাউকি নদীকে ডাউকি নদী বলা হয়, তবে এই নদীর আসল নাম উমগট রিভার। জায়গাটার নাম ডাউকি হওয়ায় নদীটাকেও সবাই ডাউকি বলেই ডাকে। যাই হোক, আমরা দেখতে দেখতে ডাউকির সামনে পৌঁছে গেলাম। আমাদের ড্রাইভার দাদা আগে থেকেই একজন নৌকা ঠিক করে রেখেছিল। দরদাম আমাদের খুব একটা করতে হয়নি, তবে ওখানে কিন্তু ফিক্সড রেট চলে। নৌকোগুলো অনেকটা ডিঙি নৌকার মতো দেখতে, দাঁড় দিয়ে বইতে হয়। একটা নৌকোয় ম্যাক্সিমাম 3 জন বসতে পারবেন, তাই সংখ্যায় অনেকে গেলে 2-3টে নৌকো নিতে হবে। 45 মিনিট, 1 ঘন্টা, মানে এরকম 15 মিনিট করে বাড়তে থাকে। এইভাবে নৌকো আপনারা ভাড়া নিতে পারেন। আমরা 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম। 1 ঘন্টার জন্য আমাদের খরচা পড়েছিল 1000 টাকা। এই ডাউকি রিভারে বোটিং করার জন্য 2টো সাইড রয়েছে। আমরা যেদিক থেকে করেছিলাম সেই দিক থেকে করলে খরচাটা একটু কম পড়ে এবং একটু কম হাঁটাচলা করতে হয়। শীতকালে এই নদীর জল সবচেয়ে বেশি পরিষ্কার থাকে। আমরা গিয়েছিলাম মার্চ মাসের প্রথম দিকে। এখন কতটা ক্রিস্টাল ক্লিয়ার জল রয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা চাইলে টেন্টে রাত্রিবাসও করতে পারেন। এই টেন্টগুলো বুকিং করা যায়। টেন্টের ভাড়া 2,500-3 হাজার টাকা থেকে শুরু হয়ে যায়। এখানে রাত কাটানোর অভিজ্ঞতাটা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা এবার করিনি, তবে এর পরে গেলে অবশ্যই ট্রাই করব। নৌকো করে যাওয়ার পরে একটা জায়গায় আমাদের নৌকো নামিয়ে দেয়, যদিও আমরাই রিকোয়েস্ট করি। সেখানে বেশ কিছু দোকান টোকান ছিল, আমরা বেশ খানিকক্ষণ ওখানে ফটো টটো তুলি, তারপর আবার নৌকো করে যেখান থেকে উঠেছিলাম সেখানে এসে নেমে যাই। যেখান থেকে আমরা নৌকোয় উঠেছিলাম তার পাশেই ছিল বাংলাদেশের বর্ডার। যাওয়ার সময় খুব একটা খেয়াল করিনি, ফেরার সময় দেখলাম যে দড়ি দিয়ে ডিভাইড করা রয়েছে এবং দূরে বাংলাদেশের পতাকাও রয়েছে। ওপাশে বাংলাদেশি বন্ধুরা যারা স্নান করছিলেন তারাও বেশ অনেকক্ষণ আমাদের সাথে গল্প করলেন। বাংলাদেশ থেকে কারা কারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে জানাতে পারেন। ওপর থেকে ডাউকি রিভারটা দেখতে জাস্ট মাসমারাইজিং লাগছিল। আমরা ওপর থেকে দাঁড়িয়েও বেশ খানিকক্ষণ এই নদীর সৌন্দর্য উপভোগ করলাম। এরপর আমাদেরকে ড্রাইভার দাদা নিয়ে আসলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করাতে। এই ব্রেকফাস্টের টাকা আমাদের দিতে হয়নি, ট্রাভেল এজেন্সি প্রোভাইড করেছিল। তবে এর চেয়ে ভালো কিছু খাওয়ার ওখানে আর পাইনি, তাই এই রকম ভাবেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপরে আমরা চলে গেলাম ক্রাংসুরি ওয়াটারফলে। এখানে বলে রাখা ভালো, মেঘালয় কিন্তু ওয়াটারফলের দেশ। এখানে প্রচুর ওয়াটারফল রয়েছে। সময়ের অভাবে আমরা অনেকগুলো জায়গায় দেখতে পারিনি। আপনারা চাইলে সময়টাকে একটু বাড়িয়ে নিতে পারেন। ক্রাংসুরি ওয়াটারফলে যাওয়ার জন্য বেশ খানিকটা ট্রেক করতে হয়, তবে ট্রেকটা খুব একটা কঠিন নয়, তাই সবাই মোটামুটি করতে পারবেন। যাওয়ার পথে চোখে পড়লো একটি জিপলাইন রয়েছে, তবে জিপলাইনটা শুধু একতরফা, মানে যাওয়ার সময় আপনি যেতে পারবেন, ফেরার সময় আপনাকে পায়ে হেঁটেই ওপরে উঠতে হবে। এখানে যাওয়ার জন্য 50 টাকা করে টিকিট রয়েছে পার হেড। যাওয়ার পথে দেখলাম ওখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে বোটিংও করতে পারেন। জলে নামার জন্য লাইফ জ্যাকেট আপনাকে পরতেই হবে, এটা বাধ্যতামূলক। লাইফ জ্যাকেটের ভাড়া নিয়েছিল 100 টাকা। নীল জল, এত সুন্দর লাগছে ওপর থেকে দেখতে, আর জলের গভীরতাও বেশ ছিল, কারণ রাহুল ওখানে স্নান করেছিল। প্রচণ্ড ঠান্ডা জল, যারা সাঁতার জানেন তারাও লাইফ জ্যাকেট ছাড়া নামতে পারবেন না। বেশ এনজয় করবেন ওই জায়গাটা। অনেকক্ষণ বসে আমরা এনজয় করলাম। খুব 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 সুন্দর লাগবে, আর ফটো তো দারুণ আসবে। আরও একটি উল্লেখযোগ্য ওয়াটারফল হলো ফিফি ওয়াটারফল। আমরা সময়ের অভাবে যেতে পারিনি, আপনারা চাইলে যেতে পারেন। বেশ অনেকটা সময় লাগবে, অনেকটা ট্রেক করে যেতে হবে। এরপর রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম।
লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। শিলংয়ে আজকের রাত্রিটা আমরা স্টে করব। পরদিন সকালে আমরা গৌহাটির উদ্দেশ্যে রওনা দেব। আপনারা চাইলে একদিন এক্সট্রা গৌহাটিতে স্টে করে সম্পূর্ণ গৌহাটি শহরটাকে ঘুরে দেখতে পারেন, আমরা যেরকমটা করেছিলাম। আবার না হলে ওই দিনই গৌহাটি থেকে ট্রেন ধরে বা ফ্লাইট ধরে ব্যাক করতে পারেন আপনাদের হোম টাউন। আমরা মেঘালয় ট্যুর করেছিলাম 5 নাইট 6 ডেজের। এবার আসি আসল কথা, মানে খরচার কথায়। আমি আগেই বলেছি আমরা এই ট্যুরটা একটা ট্রাভেল এজেন্সির সাথে পুরোটা প্ল্যান করেছিলাম। ট্যুর ছিল গৌহাটি টু গৌহাটি। এক্ষেত্রে ট্রেনের খরচ কিন্তু আমাদের নিজেদের ছিল এবং প্যাকেজের মধ্যে খাওয়ার বলতে শুধুমাত্র ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর সমস্ত রকম পার্কিং চার্জেস এবং সমস্ত স্পটে টিকিটের খরচা নিজেদের ছিল। ফলে পার ডে যা আমরা ট্রাভেল এজেন্সিকে টাকা পেমেন্ট করেছি তার বাইরেও আমাদের পার হেড 700 থেকে 800 টাকা করে খরচা হয়েছিল এক্সট্রা। এটা মাথায় রাখবেন। আমরা যেহেতু দুজনে গিয়েছিলাম, যে কোনো ট্যুরেই কম সংখ্যক লোক গেলে খরচা বেশ অনেকটা বেশি হয়, আর সেটা যদি হয় মেঘালয়ের মতো ট্যুর তাহলে কিন্তু আরও বেশি খরচা বেড়ে যায়, কারণ মেঘালয় ট্যুর বেশ খরচা সাপেক্ষ। আমাদের দুজনের এই ট্যুরটা করতে টোটাল খরচা পড়েছিল 41,500 টাকা। সামান্য বার্গেনিং চলে, ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল, আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আপনারা যদি সংখ্যায় 6 জন হয়ে থাকেন তাহলে কিন্তু জনপ্রতি প্রায় 13,666 টাকা করে খরচা পড়ছে, মানে 6 জনের টোটাল খরচা পড়ছে 82,000 টাকা। তাই সংখ্যায় যত বেশি লোক নিয়ে যেতে পারবেন ততই আপনাদের সাশ্রয় হবে, এটা মাথায় রাখবেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।